আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফি দিবা। মানুষের মৌলিক অধিকার হরণ এবং নাগরিকদের বিপক্ষে সংঘটিত যে কোনো অন্যায় ও অপরাধ থেকে ন্যূনতম সুরক্ষা ও প্রতিকার পাওয়ার একটি মোক্ষম পন্থা হল আইন ও বিচারাঙ্গন। কিন্তু বিগত 15.5 বছরের ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়া অনুসরণের নামে কার্যত বিচারহীনতার সব আয়োজনই সম্পন্ন করেছে। আওয়ামী লীগ আমলে সাধারণ মানুষের অধিকার ব্যাপকভাবে ভুলুণ্ঠিত হয়েছে, কিন্তু এর বাইরে যা হয়েছে তা হলো বিচারের নামে মিথ্যা প্রহসন। পুরো 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ বারবার আইন, আদালত ও বিচার মাধ্যমকে বিরোধী দলগুলোর নেতাকর্মীকে দমন করার কাজেই প্রয়োগ করেছে। অনেকগুলো মামলার উদাহরণ দেওয়া যায়, যেখানে শুরুতে বিএনপি ও জামাত শিবিরকে দায়ী করা হলেও শেষ দিকে দেখা যায় এগুলো আসলে রাজনৈতিক কোনো হত্যাই ছিল না। অথচ বিরোধী দলকে ফাঁসানোর চেষ্টা করার অন্যায্য তৎপরতার ফলশ্রুতিতে প্রকৃত খুনিরাই রেহাই পেয়ে যায়। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। আওয়ামী আমলের অনেকগুলো আলোচিত রাজনৈতিক মামলার শুরু থেকে শেষ পর্যালোচনা করলে এমনটা বলাই যায় যে যেগুলোকে তারা বিচার বলে দাবি করেছে, কার্যত তা কোনো বিচারই ছিল না, বরং ছিল প্রকৃত ভিকটিমকে প্রতারিত করার কৌশল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রাথমিকভাবে যে মামলাটি দিয়ে বিরোধী দল, বিশেষ করে জামাত শিবিরের উপর সবচেয়ে বড় ক্র্যাকডাউন চালানো হয়, তা ছিল ফারুক হত্যা মামলা। ফারুক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন ছাত্র ও ছাত্রলীগের কর্মী। 2010 সালের 8 ফেব্রুয়ারি ফারুক হত্যার ঘটনা ঘটে বলে ধারণা করা হয়। পরদিন সকালে ফারুকের লাশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। এই ঘটনাটি সে সময়ে বহু মানুষের ছাত্রজীবন ও সম্ভাবনাময় ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছিল। ঘটনাটি রাজশাহীতে হলেও আশেপাশের সকল জেলায় দিনের পর দিন সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। শিবির জামাত সন্দেহে অসংখ্য নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর আশেপাশের জেলাগুলো রীতিমতো পুরুষশূন্য হয়ে যায়। শুধু তাই নয়, সারা বাংলাদেশেই শিবিরের বিরুদ্ধে ক্র্যাকডাউনের সূচনা হয়েছিল এই ফারুক হত্যা মামলাকে কেন্দ্র করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই ঘটনাকে জামাত শিবির নিশ্চিহ্ন করার নিকৃষ্ট উপায় হিসেবে ব্যবহার করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার জেরে অবিশ্বাস্যভাবে ঢাকায় জামাতের কেন্দ্রীয় নেতাদের অভিযুক্ত করা হয়। এর মাধ্যমে এই ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিষয়টি উন্মোচিত হয়ে যায়। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শামসুল আলম গোলাপকে গ্রেপ্তার করে তার উপর প্রচণ্ড নির্যাতন চালানো হয়। তার মুখ দিয়ে প্রশাসন জামাত নেতাদের নাম বের করাতে চেয়েছিল, কিন্তু গোলাপ শত অত্যাচারের মুখেও ঐতিহাসিক ভূমিকা পালন করেন এবং চরম সাহসিকতার পরিচয় দেন। শিবির নেতা গোলাপের সেই অদম্য সাহসিকতায় সে যাত্রায় আওয়ামী লীগের নোংরা পরিকল্পনা ভেস্তে যায়। তারপরও মামলার এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদের কথা উল্লেখ করে জামাত শিবিরকে হয়রানি করার পথ উন্মুক্ত রাখা হয়। 2012 সালের 28 জুলাই পুলিশ 1269 পৃষ্ঠার অভিযোগপত্র আদালতে দায়ের করে। মামলায় জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদেরও আসামি করা হয়েছিল। অথচ এই মামলার চূড়ান্ত পরিণতিতে এদের কারো বিরুদ্ধেই অভিযোগ প্রমাণ হয়নি। গত 12 অক্টোবর রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালত এই মামলার রায় ঘোষণায় সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। নির্মম বাস্তবতা হলো, বিরোধী নেতাদের শায়েস্তা করার মানসিকতা ছিল বলেই আওয়ামী লীগ ফারুক হত্যা মামলার নির্মোহ তদন্ত করেনি। ফলে প্রতিহিংসা বশত রাজনৈতিকভাবে অভিযুক্ত ব্যক্তিরা খালাস পেলেন ঠিকই, কিন্তু প্রকৃত অপরাধীরা আড়ালে থাকার সুযোগ পেয়ে গেল। একই ধরনের ঘটনা এর আগে ঘটেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহের হত্যা মামলা নিয়েও। বহুল আলোচিত এই মামলায় দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও আপিল বিভাগের রায়ে মামলার বাস্তব চিত্রে ভিন্ন কিছু উঠে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর তাহেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পরপরই রাজনৈতিক প্রভাব ও তৎকালীন পরিস্থিতির কারণে অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
তবে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আপিল বিভাগ জানিয়েছিল যে হত্যার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধ, যা কোনো রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক নির্দেশনা বা নীতিগত সিদ্ধান্তের অংশ নয়। যদিও হত্যার পরপর বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছাত্র শিবিরের সভাপতি মাহবুবে আলম সালেহীকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করা হয় এবং টানা কয়েক মাস রাজশাহী সহ অনেক জেলাতেই শিবিরের বিরুদ্ধে ক্র্যাকডাউন করে ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়। তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। মাহবুবে আলম সালেহী পরবর্তীতে আদালত থেকেই বেকসুর খালাস পান। বাংলাদেশে বিগত 15 বছরের ফ্যাসিবাদী সরকার দলীয় প্রশাসন ও নিজেদের মিডিয়া ব্যবহার করে প্রতিপক্ষ শক্তিগুলোকে দমন করেছিল, এই ঘটনাগুলো তারই প্রমাণ। একই ধরনের অপপ্রয়াস লক্ষ্য করা যায় আশুলিয়া ব্যাংক ডাকাতির ঘটনাতেও। 2015 সালের জানুয়ারিতে আশুলিয়ায় জনতা ব্যাংক শাখায় সংঘটিত ওই ডাকাতিতে এক নিরাপত্তাকর্মী নিহত হন এবং কয়েক লাখ টাকা লুট হয়। সে সময় ঢাকা রেঞ্জের পুলিশের তরফ থেকে বলা হয় এটি শিবিরের সশস্ত্র কর্মকাণ্ডের অংশ এবং সংগঠনের রাজনৈতিক অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়। ঘটনার পরপরই ইসলামী ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও চূড়ান্ত তদন্তে দেখা যায় ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। এটি ছিল ডাকাতির একটি ঘটনা। বাংলাদেশের রাজনীতিতে অভিযোগ আর পাল্টা অভিযোগ যেন এক অবিচ্ছেদ্য বাস্তবতা। ক্ষমতায় থাকা দল বিরোধীদের বিরুদ্ধে মামলা করে আর বিরোধীরা অভিযোগ তোলে রাজনৈতিক হয়রানির। গত 1.5 দশকে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগে মামলা করেছে। কখনো বিস্ফোরক মামলা, কখনো দুর্নীতি, কখনো রাষ্ট্রদ্রোহের অভিযোগে। কিন্তু সময়ের ব্যবধানে দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে অনেক মামলাই আদালতের প্রমাণের অভাবে খারিজ হয়েছে। আদালত রায় দিয়েছেন, অভিযোগ প্রমাণিত হয়নি। 2023 সালের 28 অক্টোবর বিএনপির র্যালিকে কেন্দ্র করে রমনায় সংঘর্ষের ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 22 জন নেতার বিরুদ্ধে বিস্ফোরক পদার্থ আইনে মামলা হয়। অভিযোগ ছিল তারা পুলিশের গাড়িতে হামলা ও সহিংসতা সংগঠিত করেছেন। কিন্তু দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে জানায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2025 সালের অক্টোবরে আদালত সেই প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি থেকে মির্জা ফখরুল সহ সকল আসামিকে খালাস দেন। এই মামলাটি ছিল রাজনৈতিকভাবে ব্যাপক আলোচিত। বিরোধী নেতারা শুরু থেকেই দাবি করে আসছিলেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। আদালতের রায়ে সেই দাবির অনেকাংশে সত্য প্রমাণিত হয়। 2009 সালে দুর্নীতি দমন কমিশন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল তিনি আয় উৎসের বাইরে সম্পদ অর্জন করেছেন। 16 বছর ধরে মামলা চলার পর 2025 সালের অক্টোবর মাসে ঢাকার একটি বিশেষ জজ আদালত রায় বলেন গয়েশ্বরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি, ফলে তাকে সম্পূর্ণ খালাস দেয়া হয়েছে। গয়েশ্বর পরে সাংবাদিকদের বলেন এই মামলা ছিল রাজনৈতিক হয়রানির হাতিয়ার। 16 বছর আমার জীবন থেমেছিল, এখন ন্যায় বিচার পেলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে 2007-8 সালের সামরিক সরকার আমলে একাধিক দুর্নীতির মামলা করা হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় দেয়। অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা যায়নি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী মামলাটি রাজনৈতিক প্রভাবিত ছিল এবং বস্তুনিষ্ঠ প্রমাণের ঘাটতি ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এই রায়কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও আরও 8 জনের বিরুদ্ধে 2013 সালে এক বিস্ফোরক হামলার মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল তারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পেট্রোল বোমা হামলা পরিচালনা করেছিলেন। কিন্তু 2025 সালে জুন মাসে আদালত রায় দেন অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে। তদন্ত প্রতিবেদনে যেসব সাক্ষ্য ও আলামত উপস্থাপন করা হয়েছিল তা বিশ্বাসযোগ্য নয় বলে আদালত মত দেন। ফলে 9 জনই খালাস পান।
বিএনপির আরও কয়েকজন সিনিয়র নেতা সাম্প্রতিক সময়ে একইভাবে খালাস পেয়েছেন। এমনকি 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও আপিল বিভাগে খালাস দেওয়া হয়, যেখানে আদালত বলেন তার সরাসরি সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ নেই। এই ধারাবাহিক খালাসের ঘটনাগুলো শুধু বিএনপি বা জামাত শিবির নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনীতি ও বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা যখন প্রতিহিংসায় পরিণত হয়, তখন মামলাও হয়ে ওঠে রাজনৈতিক অস্ত্র। আইন বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে। দীর্ঘদিন মামলা চলার পর আদালতে প্রমাণ না পাওয়ার ঘটনা প্রমাণ করে তদন্ত প্রক্রিয়ায় শুরু থেকেই নিরপেক্ষতার ঘাটতি ছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।